একটা শব্দ আসতেছে, এটা কিসের? তা আমি ভাবলাম ওর তো ওনার ওয়াইফে কান্না করতেছে কিংবা ওনার বোনে কান্না করতেছে, কিন্তু কান্না শব্দ তো কান্নার মতন আসবে, কিন্তু কোনো কান্না শব্দ না। মানে একটা ডিবির মধ্যে একটা ফুটবলের মতন একটা শব্দ আসতেছে মানে পিছন থেকে। তো শব্দটা কিসে আসতেছে, তো ওদের বলতেছি, ওরা বলে ভাই আমি তো কোনো শব্দ পাচ্ছি না। আমার পাশে যে ওনার বোন জামাই ছিল, তো ওনার জিজ্ঞেস উনি পাই নাই। তো ওনার মরদে যে লাস্ট ওনার ওয়াইফকে জিজ্ঞাসা করলাম, আপু আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে নাকি, মানে এত শব্দ আসতেছে কিসে? না ভাই কোনো শব্দ আসতেছে না তো। তা এত পরিমাণ শব্দ আসতেছে দেখা যাচ্ছে মানে আমার গাড়িটার ডিফিটলি মানে মানে টায়ার যেরকম বাস্ট হয়ে যায় এরকম মানে আস্তে ধীরে খালি বাড়তি আছে মানে শব্দগুলো। আমার বাসার সঙ্গে একটা মলামালিন্য হয় ফ্যামিলি ভাবে। তো তখন আমার একটা ফ্রেন্ড ছিল আপনার টি সালের একটা ফোন ছিল মাইমি সিং। তো ওনার সঙ্গে আমি একটু যোগাযোগ করি, তখন আমার ড্রাইভিং বয়স 2 বছর চলে। তো ওনার সঙ্গে যোগাযোগ করার পরে তো আমি ওনার বললাম, বলে ভাই আমার একটু ফ্যামিলিতে একটু প্রবলেম, তো আমার একটা জব লাগবে ইমার্জেন্সি। তো উনি আমার একটা হসপিটালের যে অ্যাম্বুলেন্স ওইটার একটা জব দেন। তো এটা হচ্ছে আবদুল্লাপুর মধুমিতা স্টেশন রোড, বোটবাজারের আগে। তে একটা জব দেওয়ার পরে যখন অতি ফার্স্ট আমার চলে, তা আমি সকাল 9টার দিকে ওনার বাসায় যাই। যাওয়ার পরে উনি আমারে 11টার দিকে রিসিভ করে এয়ারপোর্ট থেকে। রিসিভ করার পর ওনার বাসায় যাই, যাওয়ার পরে রেস্ট টেস্ট নেই, নেওয়ার পরে রাত 11টা বাজে উনি আমার একটা টিপ দেয় বলতে, একটু তোমার এক জায়গায় যাইতে হবে একটা টিপ নিয়ে। তো আমি কোনো কিছু বলি নাই। তো ওনা আবার সমবয়সী এক আমার ফ্রেন্ডের মতন দিকে আর এক মানে সিনিয়রের দিক দিয়ে হলে মানে ড্রাইভিং বয়সের সিনিয়র, তো তার জন্য উস্তাদের মতন সম্মান করি একটু। তো এই ক্ষেত্রে দেখা গেছে কি, আচ্ছা ঠিক আছে উস্তাদ কোথায় যেতে হবে? তো বললো আপনার ইয়েতে টাঙ্গাইল মধুপুর ময়মনসিং। তো ওই জায়গায় একটা টিপ নিয়ে যেতে হবে। তো ওনার কথা মতো আমি গেলাম হসপিটালে যাওয়ার পরে তো একটা অ্যাম্বুলেন্স দেয় আমারে, কত তুমি এটা দিয়ে একটা টিপ দিয়ে আসো। তো আমি বললাম কিসের টিপ? তুমি বললো বলে একটা মরদ একটা লাশ, তো এটা পোস্টমর্টম করানো, ওইটা তোমার নিয়ে যেতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে ওস্তাদ, তো এটার সঙ্গে কে যাবে? তো এটার সঙ্গে ছিল আপনার যে ছেলে মারা গেছে ওনার ওয়াইফ, ওনার বোন জামাই, ওনার বোন, 3জন লোক ছিল। তে ওরা গাড়িতে উঠার পরে আমি পোস্টমর্টম লাশ নিয়ে আসে আমি ডিবির ভিতরে ঢুকাই, ডালা খুলে দিছি। তাই ডালার ভিতরে তখন কিন্তু হালকা একটা কাপড় দিয়ে আর একটা পাটি দিয়ে মুড়ছানো ছিল। তা আমি নিজে আর যে ছেলে ওনার বোন জামাই দুজনে মিলে ডিবির ভিতরে রাখি। রাখার পরে গাড়ি স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পরে আমি আপনার গাজীপুর চৌরাস্তা পারানোর পরে আমি ওনার বনজামাইরে আমি বলতেছি, তাই উনি আমার পাশে ছিল সামনে, তার বাকি যে 2জন ওরা পিছনে ছিল। তেমন ওনারে জিজ্ঞাসা করলাম, ভাই ঘটনাটা কি, মানে কিভাবে সমস্যাটা হয়েছে? তো উনি বললো বলে উনি তেমন কিছু না, বলতে কিসের জন্য এটা আমরা সঠিক বলতে পারি নাই, কিন্তু রুমের ভিতরে আত্মহত্যা করছে, নিজে বাজে গলায় রশি দিছে। তো এটা গল্প করতে আপনি গাজীপুর চৌরাস্তা পাওয়ার পরে মাওনা পাইরিয়া যে ত্রিশাল ময়মনসিং আসার আগ মুহূর্তে ত্রিশালের আগ মুহূর্তে দুই পাশে এক পাশে একটা পাম্প ছিল, আর অপর পাশে হচ্ছে আপনার কলা গাছ। ওই জায়গাটা আমি পাঁচর আগ মুহূর্তে আমার যে ডিবির যে ডালার ভিতরে একটা শব্দ আসতেছে, মানে ফুটবলের মধ্যে ড্রপ দিলে যেরকম একটা শব্দ আসে, আমার ডিবির মধ্যে এরকম একটা শব্দ আসতেছে। তো আমি লুকিং গ্লাস দিয়ে তাকাইতেছি। তো আমি যে আমার সঙ্গে যে যাত্রী ছিল, তো ওদের আমি জিজ্ঞাসা করতেছি, ভাই একটা শব্দ আসতেছে, এটা কিসের? তা আমি ভাবলাম ওর তো ওনার ওয়াইফে কান্না করতেছে কিংবা ওনার বোনে কান্না করতেছে, কিন্তু কান্না শব্দ তো কান্নার মতন আসবে, কিন্তু কোনো কান্না শব্দ না। মানে একটা ডিবির মধ্যে একটা ফুটবলের মতন একটা শব্দ আসতেছে মানে পিছন থেকে। তো শব্দটা কিসে আসতেছে, তো ওদের বলতেছি, ওরা বলে ভাই আমি তো কোনো শব্দ পাচ্ছি না। আমার পাশে যে ওনার বোন জামাই ছিল, তো ওনার জিজ্ঞেস উনি পাই নাই। তো ওনার মরদে যে লাস্ট ওনার ওয়াইফকে জিজ্ঞাসা করলাম, আপু আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে নাকি, মানে এত শব্দ আসতেছে কিসে? না ভাই কোনো শব্দ আসতেছে না তো। তা এত পরিমাণ শব্দ আসতেছে দেখা যাচ্ছে মানে আমার গাড়িটার ডিফিটলি মানে মানে টায়ার যেরকম বাস্ট হয়ে যায় এরকম মানে আস্তে ধীরে খালি বাড়তি আছে মানে শব্দগুলো। তা আমি লুকিং গ্লাস দিয়ে দুনো দিকে তাকাচ্ছি, ডানে বামে, মানে কোনো দিকে কোনো কিছু এলাও দেখতেছি না। তো শব্দ ঠিকই আসতেছে।
তে একটু যাওয়ার পরে দেখা যাচ্ছে প্রায় 5 কিলো যাওয়ার পরে এই ময়মনসিংহ চৌরাস্তার আগে, চৌরাস্তা বাইপাস এর আগে, মানে এত পরিমাণ শব্দ। এর উপর পাশে আপনার একটা পাম্প আছে, পাম্পটার নাম আমার স্মরণ নাই, কিন্তু এর এখানে একটা চার দোকান আছে। তো এখানে আমি আপনি গাড়িটা ব্রেক দিই, ব্রেক দেওয়ার পরে তা আমি গাড়ি থেকে নামার পরে চাই দিই, ওরা আমার সঙ্গে নামছে। তাই নামার পরে চাই দিই যে এই যে ডিবিটা, এটা আমি আলগি দিই, ডালাটা আলগি দেওয়ার পরে চাই দিই লাশ গড়ে ওদের পাওয়ার কিনারে পড়ে রয়েছে। তা আমি জিজ্ঞাসা করলাম লাশ এখানে আসলে কিভাবে? তোরা বলতেছে আমরা তো বলতে পারি নাই। তাই লাস্টে যখন আমি আলগিতে তুলতে যাব, চাইতে পর্যাপ্ত পরিমাণ রক্ত, মানে রক্ত হালকা বলতে যে ক্যালসিয়ামের যে একটা মানে পাতলা পানির মতন আসে, এটা মানে একটা সাদা চাপের ইয়ের মতন, মানে অনেক মানে দেখা যাচ্ছে। তা আমি বললাম এটা কিসের থেকে? তো যখন আমি ওনার বনজামারে নিয়ে যখন তুলতে যাই, তখন চাই দিই ভাই বিশ্বাস করবেন কিনা, মানে বডির বাস থেকে মানে পুরাটা নাই, মানে ক্ষুদ্র ক্ষুদ্র হয়েছে, মানে মানে কামড়াইছে, মানে এরকম ভাবে দেখা যাচ্ছে মাংসগুলো ছিঁড়ে নিয়ে আসছে, এরকম ভাবে দেখা যাচ্ছে টিমে দিয়ে হালকা হালকা রয়ে গেছে। তো তখন আমার একটা ভয় লেগে গেছে। তো এটা দেখার পরে যে তো ছেলে মারা গেছে। আপনি কি ওই যে লাশটা বলেন ক্ষুদ্র ক্ষুদ্র, ওই সময় কি লাশ উঠানোর সময় কি এরকমই ছিল নাকি পরে দেখতে পাইলেন? মানে পরে যখন লাস্টটা বললাম না একটা শব্দ আসছে, তখন আমি গাড়িটা এক পাশে পার্কিং করি, পার্কিং করার পরে তা আমি ডালাটা খুলি। মানে গাড়িতে যখন লাশ উঠান তখন লাশ ভালোই ছিল? হ্যাঁ তখন ভালো ছিল, সবাই ভালো পরবর্তীতে দিকে। সমস্যা হ্যাঁ হয়েছে? পরবর্তীতে সমস্যাটা, তো যখন বললাম না ডিবি মেদে একটা শব্দ আসতেছে প্রচুর পরিমাণ, এর ভিতর আবার আমার উস্তাদ যে যে গাড়ি আমার দিয়ে দিছে, তো ওনারে আমি কল দিলাম এত শব্দ পাইয়া। তো ভাই একটা শব্দ আসতেছে কিসে জানি, মানে খুব ভয়ঙ্কর একটা শব্দ আসতেছে ডালার মধ্যে। আচ্ছা ঠিক আছে তুমি সামনের দিকে তাকাও, তুমি এইগুলো পিছনে কি হচ্ছে এগুলো দেখার বিষয় না, আর এখানে রাতটা তো ভালো না, তুমি ডাইরেক্ট ধূমপান করো। আমি কই না, তখন কিন্তু আমি ধূমপান করি হালকা পাতলা, তখন আমার উস্তাদের সঙ্গে শেয়ার করি না। তো উনি বলতেছে তুমি যদি ধূমপান করো তাহলে তুমি গাড়িটা পার্কিং করে তুমি কিছু সিগারেট নিয়ে নাও আর একটা কয়েল নিয়ে নাও। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে উস্তাদ। তো বলি আমি ওই যে বললাম না এই পাম্পের এখানে গাড়িটা পার্কিং করলাম, তো আমি ভাবলাম কিছু সিগারেট নিবো আর একটা কয়েল নিবো। তো উনি আবার বলছে কয়েলটা ধরে আমার স্ট্যান্ডের গুড়িতে রাখবা লাগে, স্টার্টিং এর নিচে, আর সিগারেট সবসময় পারমেন্ট যাতে আমার হাতে থাকে। তো উনি আমার বাইঙ্গা তেমনটা বলে নাই, আর উনি বুঝতে পারছে, তো আমার পুরাটা বলে নাই কিসের জন্য। তো আমি গাড়িটা পার্কিং করে যখন এই ঘটনাটা দেখি, দেখার পরে যে ছেলের যে ওয়াইফ, তে উনি এক প্রকার মনে হচ্ছেন আপনি মানে বিহুশ হয়ে যায় দেখার পরে। তে আমি লাশ তুলবো না ওনার ওয়াইফটা তুলবো, মানে একটা মহিলা মানুষ তো যখন লোড ছাড়ে দেয় তখনই তো ভারী হয়ে যায়। আর পাম্পের মধ্যে এত রাত্রে কোথায় থেকে লোক পাবো, রাত বাজে 3:30। তো তখন আমি আর ওনার যে বনজামাই দুজনে মিলা লাশও তুললাম, ওনার ওয়াইফটাও তুললাম, তোলানোর পরে তে আমি এটা আবার শেয়ার করি নাই উস্তাদের সঙ্গে। তা আপনি মাইমিসিং পাস হয়েছে পরে, তা উস্তাদ আবার আমারে কল দিল, কল দেওয়ার পরে কি তুমি ধূমপান করছো, চাটা খাইছো? আমি বললাম যে উস্তাদ খাইলাম। তাই তখন বললো কোন সমস্যা? তাই আমি বললাম বলে উস্তাদ এমন এমন ঘটনা। তা আমি রাডিং এ থেকে, তো উনি বললো ঠিক আছে তুমি এত কিছু মনে করো না, এটা পোস্টমর্টম করেছে তো, মানে এটা অন্য কোনো কাহিনী হতে পারে, তোমার এগুলা দেখার বিষয় নেই, তুমি সোজা যাইতে থাকো। আর পিছন দিকে কি হচ্ছে তুমি এটা দেখো না, আমার গাড়ি ভেঙে যাবে, তুমি সামনের দিকে ফ্লো রাখো। তো আপনার ময়মনসিং পাশে যে মুক্তাগাছা ঢুকবো এই মুহূর্তে আবারও একটা ভয়ঙ্কর একটা শব্দ আসতেছে, মানে এত ভয়ঙ্কর একটা শব্দ, মানে শুধু আমার দুইটা কানের ভিতরে জন্য দেখা যাচ্ছে একটা মানে কিনকিন একটা ইয়ের মতন শব্দ আসতেছে, যেরকম আমরা ট্রেন গেলে যেরকম আপনার রেলের মধ্যে যেরকম একটা জিনের মতন একটা শব্দ আসছে স্প্রিং এর, এরকম একটা শব্দ আসতেছে আমার কানের মধ্যে বাজতেছে। তো তখন আমি মুক্তাগাছা পারানোর পরে আপনার কালী কালীপন্না কি জানি বলে, ওই জায়গাটা পর যাওয়ার পরে দেখলাম দুই পাশে দুইটা বান্দরের জায়গা, মানে এই জায়গাটা কি একটা পাহাড় জানি বলে, তো আমি স্মরণ রাখতে পারি নাই, আপনার মধুপুরের আগে। তো তখন এই জায়গাটা যাওয়ার পরে যখন দেখা যাচ্ছে মানে আমার গাড়ি মানে উপরে তুলতেছে একবার, মানে নামাইতেছে একবার, মানে এরকম ভাবে হইতেছে আমার গাড়িটা, কিন্তু ওরা কেউ উঠাও পাইতেছে না। মানে আমার কাছে লাগতেছে মানে এক পরিমাণ মনে হচ্ছে 20 ফুট উপরে তুলতেছে, আবার 20 ফুট পর আবার থাক না তা পালাইতেছে এরকমটা।
তো আমি জান দিয়ে আল্লাহর ডাকতেছি, আর মুখে তো যা আইতেছে যত রকমের ছোড়া আইতেছে, মানে জীবনে লাইফে যা কিছু শিকার ছিল সবকিছুই মানে বলতেছি আর আল্লাহরে ডাকতেছি জান দিয়ে, মানে কোনো কাজ হইতেছে না। তো তখন আপনি ফজর আজান পড়ে, ফজর আজান পড়ার পরে তো এই শব্দ আস্তে ধীরে মানে কমতেছে। তখন আমি মধুপুর ঢুকি, মধুপুর ঢুকার পরে তাই আমি ওস্তাদের কল দিলাম, বলে ওস্তাদ মধুপুর তো আসলাম, তাহলে এখন কোন দিকে যেতে হবে? তো উনি বললো তুমি ডাইনে ঢুকো। তাই ডাইনে ঢুকার পরে তাই আমি চিনি না, তে ওনার যে বঞ্জামাই, তখন কিন্তু ফজরের আজানের আগ মুহূর্তে ওনার বঞ্জামাই ভালো ছিল, ফজরের পরটাতে ওনার বঞ্জামাই একটু ফিট হয়ে গেছে। তো তখন তো আমি, ওরা তো বাড়ি চিনে সবকিছু চিনে, কিন্তু এখন এই মুহূর্তে কি করবো? তো আমি উস্তাদের ফোন দিলাম, বলে এখানে যে তিনজন ছিল তিনজন তো ফিট হয়ে গেল, এখন কি করব? তে কোন দিকে যাবো? কইছে ডাইনে ঢুকো। তো ডাইনে ঢুকার পরে তে এই ওনার বঞ্জামার মোবাইলে একটা ফোন আসতেছে, তো ফোন আসতেছে বলতে আমি রিসিভ করলাম বলে, তো ওনার নাম ছিল আপনার নাইম, যে আমার সাথে ছিল, তো ওনার বঞ্জামানের নাম ছিল নাইম। বললো জামাই কোথায় আছেন? তা আমি বললাম কার কাছে ফোন দিয়েছেন? বললো নাইম, আমার মেয়ের জামাইয়ের কাছে। আমি বললাম বলে আচ্ছা ঠিক আছে, উনি তো একটু ঘুমাচ্ছে, তা আমরা মধুপুর আছি, আপনি কোন দিকে আসতে হবে? তে মধুপুর দিয়ে ঢুকিয়ে এই ডাইন দিকে ঢুকিয়ে কি একটা বাজারের নাম জানি বললো, উনি 2021-এর ঘটনা তো এতটা স্মরণ রাখতে পারি নাই। তো এই নামটা বলার পরে আপনার এখানে যাওয়ার পরে ওনার দুজন লোক আসে এই বাজারের মধ্যে রিসিভ করতে আমাদের। তো রিসিভ করার পরে তে ওদের গাড়ি তুলি, তে ফোনে যোগাযোগ করে আসে। তো তোলার পরে তে আমি বললাম বলে ভাই আচ্ছা, এই আপনাদের এখানে যে লাশ ধোয়াবে, যেরকম আমরা বলি বলে মসজিদের খতিব, মানে একটা মরদেহরে লাশ ধোয়া খতিব, আমি বললাম ওনার সঙ্গে কি আপনার কথা বলছেন? তো ওরা বললো না, আমরা তো এরকম ধরনের কোনো কিছু জানি না, মই মুরব্বী মনে বলতে পারি। আমি বললাম আচ্ছা ওনার নাম্বার আছে কোনা? আচ্ছা আপনাদের মুরব্বীকে ওনার সঙ্গে আমার একটু পরিচয় করাই দিয়েন লাশ নামানোর আগে। আচ্ছা ঠিক আছে আপনি যান। তো আমি বাড়ির কাছে চলে গেলাম, তে ডিবির থেকে লাশ মরদেহ বাই করার আগে তে ওরা সবাই বাইরে গেছে, যার যার ওনার বনজামারে ধরে বাই করলাম। তো বাইক চালানোর পরে সবাই মরদেহ দেখার জন্য পাগল হয়ে গেছে, মানে পর্যাপ্ত পরিমাণ মানুষ, শত শত মানুষ, আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি করতেছে। তা আমি বললাম মসজিদের যে হুজুর উনি কোথায়, যে লাশ দেবে খতিব? তে বলো আপনি কিসের দরকার? আমি বললাম আমার একটু দরকার আছে, এখানে লাশের সঙ্গে কিছু নিয়ম কানুন বলিয়া দিছি, এই জন্য আর কি কিছু। তা আমার সঙ্গে কি করছে ওইটা আমি কি বলি নাই। তো না বলাতে উনি প্রায় নামাজের পরে, প্রায় আধা ঘন্টা পরে, ফজর আজানের পরে নামাজের পরে আধা ঘন্টা পরে উনি আসছে। আসার পরে ওনার সঙ্গে আমি পুরাটা শেয়ার করি। শেয়ার করার পরে বললো আচ্ছা ঠিক আছে আপনি এটা কেউ সঙ্গে শেয়ার করেন না। উনি গিয়ে আবার 4-5 জন মুরব্বীর সঙ্গে সমাজের সাথে বৈশা কথা বলছে। বলার পরে লাশ দাফন দেওয়ার আগ মুহূর্তে আমার কি হয়েছে আমি আর বলতে পারিনি। তখন আমার গাড়ির থেকে লাশটা নামানোর 15 মিনিট পরই কি হয়েছে আমি আর বলতে পারিনি। পরে 4 দিন পরে তা আমি দেখলাম আমার বাসায় আবদুল্লাহপুর টঙ্গী, যে আমার উস্তাদের বাসায়, তো ওনার বাসায়। তো তখন উনি গাড়ি নিয়ে আসছে, আমাকে নিয়ে আসছে। এর ভিতরে মানে পর্যাপ্ত পরিমাণ জ্বর ছিল, মানে আমি বিছনাতি করতে পারি নাই। 4 দিন পরে আমার জ্ঞান আসছে। আসার পরে প্রায় আমার একটা হুজুরের কাছে নিয়ে হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে বললো আমার একটু বাতাস লাগছে। তাই আমি ডিবিটা তখন কিসের জন্য পার্কিং করলাম, গাড়িটা কিসের জন্য, তখন হুজুরে আমার অনেক তাবিজ তোমার দেয়, পাক্কা 3 মাসের মতন আমার জ্বর ছিল।